সকালে উঠে রান্না করছিলাম, এমন সময় দেখি আরোহী গোসল করে বের হচ্ছে। দেখে আমার মাথায় একদম রাগ চেপে গেল। সোজা গিয়ে নাফিসকে বললাম, আরোহী গোসল করে আসছে কেন? সেটা আমি কি করে বলবো? কাল রাতে তোমাদের মাঝে কি হয়েছিল বলো? মানে কি হবে আমাদের মাঝে? কিছুই হয়নি। আমি তখন চিৎকার দিয়ে বললাম, তাহলে ও গোসল করে কেন আসছে? ও গোসল করে আসছে তো আমি কি করব? দেখো, আমি তো গোসল করি নাই। একটা তাচ্ছিলের হাসি দিয়ে আমি বললাম, তুমি তো অফিস যাওয়ার জন্য এমনিতেই গোসল দেবে, তোমার তো আলাদা করে কিছু করা লাগবে না। নাফিস এবার রেগে গিয়ে আরোহীকে ডাক দিল, দিয়ে বলল, তুই তোর ভাবিকে কি বলেছিস? সত্যি করে বলছি, আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করলে কিন্তু তোর সমস্যা হয়ে যাবে। ব্যাস, এবার আরোহী নাকে কান্না শুরু করে দিল। আমাকে উদ্দেশ্য করে বলল, আসলে ভাবি, নাফিস আমাকে অনেক আগেই বলেছে ও শুধু আমাকেই ভালোবাসে, তোমার সাথে জাস্ট এতদিন ভালোবাসার অভিনয় করেছে। বিয়ে করে ফেলেছে, তাই তোমাকে ফেলেও দিতে পারছে না, আবার তোমাকে কখনো ভালোবাসবে না। জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না ভাবি, আমি প্রেগনেন্ট, নাফিস ভাইয়ের বাচ্চা আমার পেটে। আমি এই কথা শুনে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। আমি মাথা ঘুরে ওখানেই পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর নাফিসের কোলে আমার মাথা রয়েছে। নাফিস এক হাতে পানির গ্লাস ধরে আছে। আমি ওর কোলের উপর থেকে উঠে গিয়ে ওর থেকে দূরে সরে গেলাম। নাফিস বলছে, ওঠো না প্লিজ, শরীরে দুর্বলতা কাটেনি এখনও। আমি সরে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আরোহীকে বললাম, এসব কীভাবে হলো? তোমার বেবি হওয়ার আগে প্রায়ই নাফিস ভাই আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। আমাদের বেশ ভালোই সম্পর্ক যাচ্ছিল। আমার শেষ পরীক্ষার মধ্যে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে নাফিস ভাইকে বলি, নাফিস ভাই আমাকে অ্যাবর্শন করতে বলে। কিন্তু তারপর নাফিস আর কোনো স্টেপ নিল না। এর জন্যই তো আমি এই বাড়িতে এসেছি। গতকাল রাতেও আমরা মিলিত হয়েছিলাম। এগুলো শুনে নাফিস গিয়ে আরোহীকে একটা চড় দেয় আর বলে, তুই এত বড় মিথ্যা কথা বলছিস, তোর লজ্জা করে না? ওকে মেরে আর কি হবে? ও তো ছোট মানুষ, বয়স 18ই হয়নি। কিন্তু তোমার তো বয়স বুদ্ধি কম নয়। ওইটুকু মেয়েকে এভাবে ঠকালে, সাথে আমাকেও ঠকালে। ওর সাথে তোমার রিলেশন ছিল, তখন যা করার করেছো। তখন যদি ওকে বিয়ে করতে সব মিটমাট হয়ে যেত। কিন্তু তুমি আমাকে বিয়ে করলে, আমার লাইফটা নষ্ট করে দিলে। মিশমি, বিশ্বাস করো, ও মিথ্যা বলছে। আমি তোমাকে ঠকাইনি। ওর সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তাই রাতে কিছু বলি নাই, কারণ আমি সত্যিই ভেবেছিলাম তোমাদের মাঝে কিছু হয়নি। কিন্তু এখন ও যেটা করলো তাতে তো বিশ্বাস না করে উপায় নেই। কেন করলে তুমি আমার সাথে এই বিশ্বাসঘাতকতা? এই কথাটুকু বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে নিজে দুহাত দিয়ে মুখে চেপে ধরলাম। মনে হচ্ছে বুকের মধ্যে থেকে কেউ কলিজাটা টেনে ছিঁড়ে বের করে আনছে। আরে বিশ্বাস করো, ওর সাথে রিলেশন থাকাকালে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন ছিল ঠিক, কিন্তু আমাদের বিয়ের পর আমি আরোহী কেন অন্য কোনো মেয়েদের দিকেও তাকাইনি। আর ওকে টাচ করা তো দূরের কথা, থাক আর বলতে হবে না। আসলে ভুল আমারই। তোমাদের রিলেশনের কথা জেনেও আমি তোমাকে বিয়ে করেছি। আমাদের বিয়ে না হলে আজ এই দিনটা আসতো না। তুমি আর আরোহী বিয়ে করে সুখে সংসার করতে। বসা থেকে আমি চোখের পানি মুছতে মুছতে উঠে বললাম, তখন আমি যা ভুল করার করেছি, এখন আমি আর সে ভুল করব না। আরোহী, ওর সন্তানের অধিকার ওকে তুমি দিয়ে দাও। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছ, ওই হাত দিয়ে আমাকে টাচ করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার ঘেন্না লাগবে। তুমি আমাকে টাচ করলেই আমার ঘেন্না লাগবে। অনেক কাঁদতে কাঁদতে নাফিসকে আবার বলি, কিভাবে পারলে তুমি আমার সাথে চিটিং করতে? আমি কি তোমার চাহিদা মেটাতে পারছিলাম না? কেন তুমি ওর সাথে রাত কাটালে? এতদিন ধরে আমার সাথে ভালোবাসার এত বড় নাটক করলে তুমি। আমি কতটা বোকা! তোমার সাথে এতদিন ঘর করেও আমি এসব বুঝতে পারিনি। এত নিখুঁত অভিনয়! ওকে যখন ভুলতেই পারবে না, তখন আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা না করলেও পারতে। আমি তো কোনো খেলনা নই। আমার জীবনে একটা ছোট ভুল, তোমার রিলেশনের কথা জেনেও তোমাকে বিয়ে করা। আমি যতটা লয়াল ছিলাম তোমার প্রতি, তুমি ঠিক ততটাই ধোঁকা দিয়েছ আমাকে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তোমার ভালোবাসা, তোমার অনাগত সন্তানকে নিয়ে তুমি ভালো থেকো, এই বলে আমি রুমে চলে গেলাম। আজ 1.5 বছর পর আমি আমার বাবাকে ফোন দিলাম আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলল গাড়ি পাঠিয়ে দিবে। সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। গাড়ি আসলে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বেরোতেই নাফিস আমাকে আটকানোর চেষ্টা করছে। আমি বললাম, আমি কোনো মেয়েবাজের সাথে থাকতে পারবো না। মেয়েবাজ বলেছি বলে নাফিস আমাকে একটা থাপ্পড় মারল আর আমার কোল থেকে নীরকে কেড়ে নিয়ে বলল, তুই যেখানে যাচ্ছিস যা, আমার ছেলেকে রেখে বের হয়ে যা। নাফিজের থাপ্পড় দেওয়াতে আর এই কথা বলাতে আমার খুব এগোতে লাগলো যে আরোহীর সামনে আমাকে এভাবে চড় মারতে পারলো। আর তাই সন্তানকে রেখেই আমি গিয়ে গাড়িতে উঠে বসলাম।
যেসব ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম সঙ্গে কিচ্ছু নিলাম না। ফোনটাও ছুঁড়ে ফেলে দিলাম। যখন আমার ছেলেকে দিল না তখন এসব কাপড় চোপড় নিয়ে আমি কি করব? যে এক কাপড়ে আমি এই বাড়িতে এসেছিলাম সেই এক কাপড়ে আমি বের হয়ে গেলাম। গাড়িতে যেতে যেতে সেই 1.5 বছর আগের কথা মনে পড়ে গেল, যে আমি কত বড় ভুল করেছিলাম। আজ তা শুধরে নিলাম। সবাইকে মাফ করা যায়, কিন্তু যে ঠকায়, পেছন থেকে ছুরি মারে, তাকে কখনো ক্ষমা করা যায় না। বাড়ি পৌঁছে আমার রুমে গিয়ে আমি চিল্লিয়ে কান্না করলাম। আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। চিৎকার করে কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চাদের মতো আমি মেঝেতে গড়াগড়ি খাচ্ছি। আমার চিৎকার করে কান্নার শব্দে পাড়া প্রতিবেশীরা পর্যন্ত জড়ো হয়ে যায়। যন্ত্রণা একটা হলে হয়, প্রথমত নাফিজের দেয়া ধোঁকা, দ্বিতীয়ত আমার ছেলেকে আমি নিয়ে আসতে পারিনি। দুটো যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না কিছুতেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার এসে স্যালাইন দিয়ে রাখা হয় আমাকে। কিছু দিনের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলেও মেন্টালি আমি অনেক ভেঙে পড়ি। ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছা করে না, শুধু অন্ধকার ঘরে একা একা বসে থাকতে ইচ্ছে করে। এখানে আসার পর পরিবারের সবাই জিজ্ঞেস করেছে কি হয়েছে আমার সাথে। কারোর কোনো প্রশ্নের উত্তর দেয়নি। সারাক্ষণ শুধু মাথায় একই কথা ঘুরতে থাকে, আমি প্রচণ্ডভাবে ঠকে গেছি। আমাকে নাফিস কখনো ভালোই বাসেনি, শুধু আরোহীকে ভালোবাসে। প্রতারণাও করলো, আবার নীরকেও সঙ্গে আনতে দিল না। আমি জীবনে এত কষ্ট মনে হয় কোনোদিন পাইনি। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, কিন্তু পারছি না। শুধু আমার মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠেছে এটা ভেবে, যার জন্য আমি দিনে দিনে মেন্টালি উইক হয়ে পড়ি। এখন সব সময় আবল তাবল বলি, কখনো হাসি কখনো কাঁদি। নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করে। চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। রাতে কোনোভাবেই ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলেই নীরের মাসুম চেহারা ভেসে ওঠে। সেই দিন রাতের কথা মনে পড়ে যায়। যখন নীরের কথা মনে পড়ে যায় চিৎকার দিয়ে কেঁদে উঠি। কেউ থামাতে পারে না তখন। বাড়ির কেউ এখনও কোনোভাবেই আমার থেকে কোনো কথা বের করতে পারেনি। কেন আমি স্বামী সংসার ছেড়ে চলে এসেছি। ইভেন আমি যে প্রেগনেন্ট এটাও বাড়ির লোক জানে না। আমার মেন্টালি অবস্থার অবনতি দেখে আমার বড় বোন আব্বুকে বলল আমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাবে। তাই আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। উনি দেখে বাড়ির লোককে বলে পেশেন্ট প্রেগনেন্ট, সো কোনো প্রকার ওষুধ আমি সেবন করতে পারবো না। তখন আমার বাড়ির লোক বলে আমি তাহলে সুস্থ কিভাবে হব। তখন উনি বলেছিলেন কোথাও ঘুরতে নিয়ে যেতে, নতুন কোনো পরিবেশে নিলে স্বাভাবিক হতে পারবো। একমাত্র হাওয়া বদল হলেই আমাকে সুস্থ করা সম্ভব। যার জন্য আমাকে একদম আমার বড় বোনের সাথে আমেরিকা পাঠিয়ে দেয়। আমার দুলাভাই ওখানে আছে। আমি এখানে আসার পর দেখি আমার বড় বোন আর ওর ছেলেমেয়েরা দেশে আসছে, আর সেজন্যই ওদের সাথে আমাকেও সেখানে পাঠিয়ে দেয়। আমার বিয়ের অনেক আগে থেকে ওরা আমেরিকাতে থাকতো। ইভেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আগে ওরা সব ব্যবস্থা করতেছিল, কিন্তু আমি সেই সময় একা একা বিয়ে করে ফেলি। তাই এখন আমাকে এভাবে পাঠিয়ে দিল। এমন হাওয়াই চেঞ্জ হলো যে দেশেই চেঞ্জ করে দিল। দেখতে দেখতে 9 মাস হয়ে যায়, কিন্তু এখন আমি মেন্টালি উইকই রয়েছি। এইদিকে ডাক্তার ডেলিভারির ডেটও দিয়ে দিয়েছে। বড় আপু, তার ছেলে মেয়ে, দুলাভাই সবাই অনেক সাপোর্ট দেয়। আপুর ছেলে মেয়ে রিদিতা আর রোনাক। মেয়ে রিদিতা 5ম শ্রেণীতে পড়ে আর রোনাক 3য় শ্রেণী। ওই পিচি পিচি ছেলে মেয়ে দুটো আমাকে সব সময় দেয়। আপু তো সব সময় বলে নিজেকে শক্ত কর। এভাবে ভেঙে পড়লে নিজের শরীরের মধ্যে যে বেড়ে উঠছে তাকে তো সুস্থ রাখতে হবে। এক কথায় বলতে গেলে প্রায় বদ্ধ উন্মাদই হয়ে গেছি আমি। এই অবস্থাতেই আমি একটি কন্যা সন্তান জন্ম দিই। সন্তানের মুখ দেখে আমার যত দুঃখ কষ্ট যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। কেন জানি না হঠাৎই আমার মনের মধ্যে একটা বুঝ চলে আসলো, আমাকে সুস্থ হতে হবে আমার সন্তানের জন্য, নিজেকে শক্ত করতে হবে। সন্তানের জন্মের পর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকলাম। আমার জীবনে আবার নতুন করে আলো ছড়িয়ে পড়লো শুধু আমার মেয়েকে পেয়ে। কিন্তু এই আলোর মধ্যেও কোথাও এক কোণে একটুকু অন্ধকার থেকেই গেল, আর তা হলো আমার ছেলে নীর। ওর জন্য রোজ আমি কান্নাকাটি করি। এই 1 বছর কোনোভাবে নাফিজের সাথে আমার যোগাযোগ নেই, থাকবেই বা কীভাবে। আমি যে বড্ড উন্মাদ হয়ে গিয়েছিলাম। আমার মেয়ের বয়স 2 মাস হলো তখন আপু বলল পড়াশোনা শুরু কর, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিই তোকে, মাস্টার্সটা কমপ্লিট কর। টেস্ট পরীক্ষাটা দিতে না পারলে সন্তান পেটে নিয়ে অনার্স পরীক্ষাটা দিয়েছিলাম, পাশও করেছিলাম, কিন্তু মাস্টার্সটা আর ভর্তি হওয়া হয়েছিল না। এই জন্য আপু এখানে ভর্তি করিয়ে দিতে চাইছি। আমি মানা করে দিয়েছিলাম, তবুও আপা দুলাভাই জোর করলো বলে ভর্তি হয়ে গেলাম। ক্লাস করা, পড়াশোনা, মেয়েকে মানুষ করা আর আমার দুটো ভাগ্নেদের নিয়ে বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল। রিদিতা আর রোনাক আমার মেয়েকে পেয়ে একদম পুরো বাড়ি মাতিয়ে রাখে। ওরা নিজেরাই আমার মেয়ের নাম দিয়েছে মিষ্টি।
আপু ওদের বলে মিশমি নামের সাথে মিষ্টি নামটা অনেক মিলে যায়, তাই এটা রাখা যাবে না। শেষে মিশমিকে ডাকলে মিষ্টি উত্তর নেবে আর মিষ্টিকে ডাকলে মিশমি উত্তর দেবে। আমি আপুকে বললাম, আরে থাকুক না এই নাম, ওরা শখ করে রেখেছে, ওদের মন খারাপ হবে। আমার নাম ধরে আর কেই বা ডাকবে এত। এইটা বলাতে ওরা দুজন এসে আমার গলা জড়িয়ে ধরে বলে, খালামণি ইজ দ্য বেস্ট। আম্মু পুচু। তখন আপু বলে, খালামণিকে পেয়ে আম্মু পুচু হয়ে গেল তাই না? ভার্সিটিতে পুরো দমে ক্লাস করা শুরু করে দিয়েছি। এখানকারই কিছু বাঙালি বন্ধুবান্ধবীও হয়েছে। এক ইংরেজ ছেলে হঠাৎই আমাকে প্রপোজ করে বসে। ব্যাস, যা বা একটু আমার লাইফ স্বাভাবিক হয়ে উঠেছিল, পড়াশোনা মনোযোগ হচ্ছিল। এই প্রপোজটা পেয়ে আমার মন মেজাজ আবার খারাপ হতে থাকলো। এসব থেকে দূরে থাকতে চাই, আর এটাই আমার সাথে হলো। আমি বাসায় আপুকে বলে দিলাম আমি আর ক্লাসই করব না। 2 দিন ভার্সিটিতে গেলামও না আর। কিন্তু আবদুল্লাহ ভাই অনেক বোঝালো যে এভাবে অন্যের জন্য বারবার নিজের কেন ক্ষতি করবি, এখন যা করবি নিজের জন্য কর। আমিও ভাবলাম আসলেই বারবার এসব ছ্যাঁচড়া লম্পট মেয়ে বা ছেলেদের জন্য আমি কষ্ট কেন পাবো। আমি আবার ক্লাস শুরু করলাম। ক্যাম্পাসে প্রায় ওই ছেলে তো বিরক্ত করেই, প্লাস ভার্সিটির কিছু ছেলে খুব বাজেভাবে বিরক্ত করা শুরু করেছে। আবির নামে এক ভারতীয় বাঙালি ছেলে আমাদের সাথেই পড়তো। সে ওই ছেলেগুলোকে বিরক্ত করা থেকে আমাকে বাঁচায়। আবির কথা বলতে চাইলে কৃতজ্ঞতার খাতিরে হলেও আমি জাস্ট উত্তর দিতাম। বেশিরভাগ সময় ও ছেলে বলে ওর সঙ্গ এড়িয়েই চলতাম। কিন্তু কেন জানি না ও যেচে পড়ে এসে কথা বলতো। একদিন ক্লাস শেষে ক্যাম্পাসের মধ্যে হেঁটে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তখন আবির আমার পাশে এসে হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা মিশমি, তুমি আমাকে এভাবে ইগনোর করো কেন? তুমি কি বোঝো না আমি তোমাকে পছন্দ করি? শুনেছি মেয়েরা নাকি দূর থেকে ছেলেদের চাহনি দেখিয়ে বুঝে যায়, কিন্তু আমি এতদিন ধরে তোমায় বোঝানোর চেষ্টা করছি, তুমি কি বোঝো না? এই কথা শুনে আমি হাঁটা থেকে দাঁড়িয়ে পড়লাম। মনে মনে দাঁতের দাঁত চেপে বললাম, আবার এই একই সমস্যা? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শুষ্ক অধরে জিহ্বা দিয়ে ভিজিয়ে বললাম, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো যে কথা বলছো? এই তো তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার দেশের বাড়ি বাংলাদেশ, তুমি এখানে তোমার বোনের বাসায় থাকো, শুধু এইটুকুই? শুধু এইটুকুই জেনে আমাকে ভালোবেসে ফেললে? তুমি কি জানো আমি 2 বাচ্চার মা? হোয়াট? তুমি ম্যারিড? হ্যাঁ, আর 2টো বাচ্চাও আছে। তুমি আমাকে মিথ্যা বলছো? মেয়েরা ছেলেদের পিছু ছাড়ানোর জন্য প্রথম একটু এমনই বলে। ওকে চলো আমাদের বাসায় চলো, আমার বেবি বাসায় আছে। এটা বলতে আবির সত্যি সত্যি আমার বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমিও ভাবলাম যেতে যখন চাইছে তখন নিয়েই যাই, সত্যটা নিজের চোখে দেখুক, তাহলে আমাকে নিয়ে আর এসব ভাবনা ওর মাথায় আসবে না। আবিরকে ড্রয়িং রুমে বসিয়ে আমি আমার রুমে চলে গেলাম। মেয়েকে নিয়ে আবিরের সামনে আসলাম। আবির দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো। আবির বলল, আর তোমার আরেক বেবি কোথায়? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ও দেশে। তোমার হাজব্যান্ড? আমার সাথে আমার হাজব্যান্ডের কোনো যোগাযোগ নেই। তার মানে তুমি সিঙ্গেল মাদার? বলতে পারো তাই। আশা করি তুমি সব বুঝতে পেরেছ। তবে তোমার বেবি আছে, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি ইন্টারেস্টেড না। তুমি এখন আসতে পারো। আবির আর কিছু বলল না, চলে গেল। দেখতে দেখতে মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। আমি রীতি তাদের স্কুলে জবও পেয়ে যাই। একই সাথে সেই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করতে থাকি। আবির এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে জয়েন করেছে, আমার সাথে পিএইচডি করছে। সেই দিনের পর আবির বেশ কয়েকবার আমাকে বলেছে যে আমি রাজি থাকলেও ও বিয়ে করবে। আমি শুধু বলেছি তুমি যেমন আছো তেমনই থাকো, এর বেশি কিছু আমি হতে পারবো না। আবিরদের পুরো পরিবার এখানে সেটেল। নতুন জব পাওয়ার অনারে আবির পার্টি দেয়। সব ফ্রেন্ডদের ইনভাইট করলে আমি যেতে চাইলাম না। ও খুব জোর করছে যেতে। আমি ওকে বললাম, দেখো আমি আসলে এসব কালচারের সাথে পরিচিত না, সো আমাকে প্লিজ যেতে জোর করো না। আবির তখন সব বন্ধু বান্ধবীদের বলে আমি যাব না, তখন সবাই জোর করতে থাকে। শেষে রাজি হলাম। ভাবলাম জাস্ট যাব আর তখনই চলে আসব। সন্ধ্যার দিকে পার্টিতে গেলাম। আবির আর সব বন্ধুবান্ধবীদের সাথে দেখা করে আমি তখনই চলে আসতে চাইলাম, কিন্তু কেউ কিছুতেই আসতে দিল না। বসে বসে আমি শুধু বোরিং হচ্ছি। হঠাৎ আবির এসে বলে, মিশমি, আমার মম ড্যাড উপরের রুমে আছে, তারা তোমাকে দেখতে চাইছি। কেন? তোমার বাবা মা আমাকে কেন দেখতে চাইবে? আসলে আমি তো ওনাদের বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি তাই। কিন্তু আমি তো তোমায় আগেই বলে দিয়েছি আমি এসবে ইন্টারেস্টেড না। আরে না না, ওনারা তোমাকে জাস্ট দেখতে চাইছে, এসব বিষয়ে কিছু বলবে না। আমি বলেছি তুমি রাজি না। আসলে আমি তোমার অনেক গল্প করেছিলাম তো, তাই তোমাকে একটু দেখতে ইচ্ছে হয়েছে, এই আর কি। কেউ তোমাকে এসব বিষয়ে কিছু বলবে না, আমি কথা দিচ্ছি। আমি ওর বাবা মায়ের কথা শুনে কোনো কিছু না ভেবেই সরল মনে ওর সাথে গেলাম।
কিন্তু আবিরের মনে যে এই ছিল আমি তা বুঝতে পারি নাই। উপরে একটা রুমে নিয়ে গিয়ে আবির পেছন থেকে দরজা আটকে দেয়। আমি পেছনে ফিরে তাকাতে দেখি আবির লোলুপ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। বুঝতে পারলাম আবির মিথ্যা বলে এখানে এনেছে। ভাবলাম এখান থেকে বুদ্ধি খাটিয়ে বেরোতে হবে, তা না হলে এই শয়তানের থেকে বাঁচা সম্ভব না। আবির আমার দিকে এগিয়ে আসছে আর আমি পেছাচ্ছি আর বলছি এ একদম এগোবে না বলে দিচ্ছি। আবির বলছে, কোনো মেয়েকে বিছানায় আনতে আমার 2 দিন সময় লাগে না। ভার্সিটির সব মেয়ে আমার জন্য পাগল, সেখানে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো। যে কিনা 2 বাচ্চার মা, সে মেয়ে আমাকে রিজেক্ট করে কোন সাহসে? এত কিসের দেমাগ তোমার? হ্যাঁ, স্বামী তো ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই তোমার মধ্যে সমস্যা আছে। তাই সরি মিশমি, এই তোমার দেমাগের জন্য আমাকে জোর করতে হচ্ছে আজ। জানোয়ার, তোরা সব ছেলেরা এক, মনে এক আর ওপরে আরেক মুখোশ পরা। আমাকে যেতে দাও বলছি, তা না হলে কিন্তু আমি চিৎকার দিব বলে দিলাম। আবির হাসতে হাসতে বলে, নিচে জোরে জোরে গান বাজছে, কেউ শুনতে পারবে না। আসো, কাছে আসো, কেউ জানতে পারবে না। আরে তোমার হাজবেন্ড নেই, নিজের চাহিদা মেটানোর জন্য আজ নয় আমার সাথে মজা করো। এইটা বলে এসে আমাকে ধরে বিছানায় ফেলে দেয়। বিছানায় আমার কাছে আসতেই আমি একটা জোরে লাথি মেরে দিয়ে একদম ওর জায়গা মতো। ব্যথায় ও কুঁকড়ে ওঠে। আমি তখন উঠে দৌড় দিয়ে দরজা খুলে আবার দাঁড়ালাম। ওকে বললাম, মিশমিকে অবলা নারী পাও নাই যে তাকে নিয়ে যা খুশি তাই করা যাবে। বাঙালি নারীকে তুমি এখনও চিনো নাই। বাঙালি নারী নিজের সম্ভ্রম রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। জন্মের পর থেকেই তো এই দেশে থাকো, বাঙালি নারীর মূল্য মর্যাদা তুমি বুঝবে কি করে? তারপর চলে গেলাম। 5 বছর পর আজ আমি দেশে ফিরলাম। আপু, আমি, আমার মেয়ে, আপুর ছেলে মেয়ে, দুলাভাইসহ আমরা সবাই আসলাম। দেশে ফেরার আমার ইচ্ছা তেমন ছিল না, তবুও মা এমন কান্নাকাটি করতো যে না এসে থাকতে পারলাম না। আমি জানি এখানে আসলেই আমার সব পুরনো ব্যথাগুলো জেগে উঠবে, তাই আমি দেশে ফিরতে চাইতাম না। যদিও আমার মন সবসময় দেশে পড়ে থাকতো, কারণ আমার কলিজার এক টুকরো নীড় যে এখানে আছে। যতই সুযোগ সুবিধা ভালো পাওয়া যাক না কেন, পরের দেশ তো পরই হয়। নিজের দেশের মতো সুখ শান্তি কি আর কোথাও মেলে? কিন্তু তবুও আমি বুকে পাথর বেঁধে ওই দেশে পড়েছিলাম অভিশপ্ত অতীত ভোলার জন্য। দেশে ফিরে আরেক ঝামেলায় পড়তে হলো। বাবা মা ভাই সবাই আমাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। দেশে আসার পর থেকে বাবা মা খালি একই কথা কানের কাছে বলছে, আর কতদিন একা একা থাকবি? ভালো পাত্র আছে, বিয়েটা করে নে। সাইম অনেক ভালো ছেলে, বিয়ের পর তোর মেয়েকে নিতেও রাজি হয়েছে। সাইমের পরিবারও সাইম নিজে থেকে আবার বিয়ের প্রস্তাব দিয়েছে। বাবা মা ভাই কেন এত জোর করে আমাকে দেশে নিয়ে আসলো, এবার তার আসল কারণ বুঝতে পারলাম। সাইম আমার বাবার বন্ধুর ছেলে, সে আগে থেকেই আমাকে পছন্দ করত। এখন সে নাকি আমাকে বিয়ে করতে চায়। ইভেন আমাদের আগে থেকেই বিয়ের কথা ছিল, মানে আমি যদি নাফিসকে বিয়ে না করতাম তাহলে আমার এই সাইমের সাথেই বিয়ে হতো। আমার বাবা আর তার বন্ধু এইটাই মনে মনে দুজন ঠিক করে রেখেছিল। কিন্তু আমি যেহেতু নাফিসকে বিয়ে করে নিয়েছিলাম, তাই পরবর্তীতে সাইমকেও তার বাবা মা অন্যত্র বিয়ে করিয়ে দেয়। কিন্তু বউ বিয়ের পরের দিনই প্রেমিকের সাথে ভেগে গেছে। এবার বুঝলাম সে কেন আবার আমাকে বিয়ে করতে চায়, কারণ তারও আমার মতোই অবস্থা। যাই হোক, আমি কোনো মতেই রাজি না। জীবনে আমি একবার প্রেম করে ছ্যাঁকা খেয়েছিলাম, তারপর আর কখনো প্রেম করিনি। বিয়ে করেও আমি ঠকেছি, তাই আর জীবনেও বিয়ে করব না। ন্যাড়া একবারে বেলতলায় যায়, এই জন্য আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। কিন্তু বাবা মা এমন এক কসম দিয়ে বসলো যে তাদের সামনে রাজি না হয়ে পারলাম না। তবে মন থেকে রাজি হলাম না। ভাবলাম কোনোভাবে বাবার বন্ধুর ছেলে সাইমের সাথে যদি কথা বলতে পারি, তাহলে উনি যেন বিয়ে না করে আমায় এইটা বলতে হবে, তাহলে হয়তো বিয়েটা ভাঙতে পারবো। আমাকে যখন বলা হলো সাইমের সাথে দেখা করার কথা, তখন আমি আর না করলাম না। আপু বলল সাইমকে বাড়িতে আসতে বলতে, কিন্তু আমি বললাম যে বাইরে দেখা করতে চাই, কারণ বাড়িতে আসলে আমি সাইমকে কিছু বলতে পারবো না। এই জন্য বাইরে কোথাও দেখা করতে চাইলাম। আপু সাইমকে বলে দেয় আমি বাইরে কোথাও দেখা করতে চাই, তাই সাইমও আপুকে বলে যে সে রেস্টুরেন্টে আমার জন্য অপেক্ষা করবে। সাইমের বলা মতো আমি সন্ধ্যের দিকে রেস্টুরেন্টে যাই। সাথে আপু আসতে চাইলো, কিন্তু আমি আপুকেও আনলাম না আর মেয়েকেও আনলাম না, কারণ আপু আসলে আমি সাইমকে আসল কথা বলতেই পারবো না। আমি রেস্টুরেন্টে ঢুকে আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিলাম। রাস্তার পাশের কাচের দেয়ালের পাশের টেবিলে সাইমকে দেখে আমি এগিয়ে গেলাম। আমাকে দেখে সাইম দাঁড়িয়ে সামনের চেয়ারটা টেনে সরিয়ে আমাকে বসতে বলল। আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। কথার এক পর্যায়ে আমি সাইমকে সব বললাম যে আমি বিয়ে করতে চাই না, সে যদি নিজ থেকে বিয়েটা ভেঙে দেয় তাহলে ভালো হতো। তখন সাইম বলল, আমি তো আপনার মেয়েকে মেনে নিবই, তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটা না, সমস্যা আমি নিজেই বিয়ে করতে চাই না, তাই প্লিজ আপনি যদি একটু ফেভার করতেন তাহলে উপকৃত হতাম। সাইম তখন বলল সে ভেবে দেখবে।
এরপর কিছু কথাবার্তা বলে সাইম একটু ওয়াশরুমে গেল। আমি একা একা বসে আছি, তাই কাচের দেয়াল ভেতর থেকে আমি বাইরে এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ আটকে গেল একটা গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। নেভি ব্লু কালারের কার, ড্রাইভিং সিট থেকে বের হলো নাফিস। এত বছর পর ওকে দেখে আমার সেই দিনকার কথা মনে পড়ে গিয়ে ঘৃণাগুলো আমার আবার হৃদয়ের ভেতর থেকে বেরিয়ে এলো। ওর থেকে চোখ সরিয়ে নিতেই যাব, এমন সময় নাফিস ঘুরে এসে ড্রাইভিংয়ের পাশের সিটের দরজা খুলে দেয়। তখন আমি ভাবলাম আরোহীকে এত ভালোবাসে যে নিজে এসে দরজা খুলে দিচ্ছে, কিন্তু না, আরোহী বের হলো না। বের হলো 5-6 বছরের একটা কিউট ছেলে। ছেলেটি বেরিয়ে এসে নাফিসের হাত ধরে দুষ্টুমি করতে করতে পাশের আইসক্রিম পার্লারে গেল। যখন পিচ্চিটা নাফিসের হাত ধরল, তখন পিচ্চির ফর্সা হাতের জন্মদাগ দেখে আমার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না যে ওইটা নীর। নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে গেল। নীরকে দেখে মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। সাইম এসে আমাকে বলে, চলুন এবার যাওয়া যাক। আমি চোখের জল মুছে ওনাকে বললাম, মিস্টার সাইম, আমি আইসক্রিম খেতে চাই, আপনি কি আমাকে খাওয়াবেন? আরে কেন নয়, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। তখন আমি সাইমকে বললাম, এখানে নয়, ওই আইসক্রিম পার্লার থেকে খাবো। সাইম আমাকে সেখানে নিয়ে গেল। আমি ওড়না মাথা দিয়ে ভালো করে মুখ ঢেকে নিলাম। নাফিসকে দেখে আমার ঘৃণা হলেও এত বছর পর নিজের ছেলেকে দেখে আবার দ্বিতীয়বার ওকে দেখার লোভ আমি কিছুতেই সামলাতে পারলাম না। তাই আমি সাইমের সাথে আইসক্রিম খাওয়ার নাম করে নীরকে দেখার জন্য সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি এমন এক পজিশনের টেবিলে বসলাম, আমার সামনে সোজাসুজি নীরকে দেখা যাচ্ছে। সাইম আইসক্রিম আনলে খাওয়ার জন্য খানিকের জন্য ওড়না মুখের উপর থেকে নামিয়েছিলাম। হঠাৎই নীর নাফিসকে বলে ওঠে, আব্বু, ওই যে আম্মু। চেনার তো কথা না, তবুও জানি না আমাকে চিনেছে কিনা। হঠাৎ এই কথা বলল কেন? আমি আবার মুখ ঢেকে সাইমের সাথে বের হয়ে এলাম, কারণ আমি নাফিসকে কোনোভাবে ফেস করতে চাইছিলাম না। এর মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। আমি ভেবেছিলাম সেই দিন সাইমকে ওইগুলো বলার পর উনি বিয়ে ভেঙে দেবে, কিন্তু তা করেনি। উল্টো বিয়ের ডেট 2 দিনের মধ্যে ফিক্সড করে ফেলেছে। একদম ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। বউ সেজে বসে আছে ঠিকই, কিন্তু মনের মধ্যে অশান্তি লেগে আছে। মনে মনে ভাবছি আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না, কিন্তু বাবা মাকেও আমি কষ্ট দিতে চাই না, কারণ এর আগে একবার তাদের কষ্ট দিয়েছিলাম। আর তার উপর যেভাবে আমাকে কসম দিয়েছে সেইটাও আমাকে রক্ষা করতে হবে, তা না হলে যে বাবা মা নিজেদের বড় ক্ষতি করে বসবে। লক্ষ্য করে দেখলাম আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য প্লেট হাতে পেছন পেছন আমার ভাবি দৌড়াচ্ছে। মেয়েটা কিছুতেই খেতে চাইছে না। সেইটা দেখে আমি সেখানে গেলাম। আমাকে দেখে ভাবি বলল, দেখছো, সেই কখন থেকে খাওয়ানোর জন্য পেছন পেছন ঘুরছি, কিছুতেই খাবে না। একটু পর বর চলে আসলে কত কাজ করা লাগবে বলো তো, তখন কি আর খাওয়াতে পারবো বলো? ওকেও তো সাথে নিয়ে যাবে। প্লেটটা আমার কাছে দিন ভাবি, আমি খাইয়ে দিচ্ছি। আরে তুমি আবার বসে যে ওকে খাওয়াতে যাবে কেন? সাইমদের বাড়ি থেকে ফোন দিয়েছিল, ওরা বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছে, যখন তখন চলে আসতে পারে। আসুক, আগে আমার মেয়ে, পরে সব কিছু। দিন প্লেটটা আমাকে। ও আপনাকে ভালো মতো চেনে না, তাই আপনার থেকে খেতে চাইছে না। আমি ভাবির থেকে প্লেটটা নিয়ে মিষ্টিকে কাছে ডেকে নিলাম। মিষ্টি লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে আসলো। আমি ওকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম। আমি বিছানার উপর বসে মিষ্টিকে আমার কোলের উপর বসিয়ে খাইয়ে দিচ্ছি। তখন মিষ্টি তোতলা করে আমাকে বলছে, মাম্মাম, তুমি এত সেজেছো কেন? আজকে নানুদের বাসে কি হচ্ছে? এমন সুন্দর করে সাজিয়েছে কেন? আসলে মিষ্টি এমন অনুষ্ঠান আয়োজনের সাথে পরিচিত না, আবার কখনো আমাকে সেজেগুজে দেখেও নি। ওর এই 3.5 বছর বয়সে আমাকে সবসময় সাদামাটাভাবে থাকতেই দেখেছে। আজ এমন সেজেছি দেখে ওর ছোট্ট মনে এ প্রশ্ন জেগেছে। আমি মিষ্টিকে বললাম, আজকে তোমার নানুর মেয়ের বিয়ে তো, তাই তো বাড়িটা এমন করে সাজিয়েছে। নানুর মেয়ে কে মামাম? আমি ওর এমন প্রশ্নের উত্তর কী দেব ভেবে পাচ্ছি না। আমি যে সে হতভাগিনী, কীভাবে বলবো ওকে? তারপর ওকে বললাম, সোনা মা, খাওয়ার সময় কথা বলতে নেই, খাবার গলায় আটকে যাবে, আগে খেয়ে নাও। মিষ্টি আমার কোলে বসে আপন মনে খেয়ে যাচ্ছে। খাওয়া শেষে রিদিতা আর রুনাকে আর ভাইয়ের ছেলেমেয়েরা এসে অন্য এক রুমে খেলা করার জন্য নিয়ে গেল। এদিকে আমার মনে হচ্ছে এক মুহূর্তে যদি কোনো চমৎকার হতো আর বিয়েটা যদি না হতো, আমার থেকে খুশি হয়তো কেউ হতো না। ভাবতে ভাবতে বরের গাড়ি এসে জমে গেল, আর ঠিক সেই সময় কোথা থেকে অনেকগুলো বাইক করে কিছু লোক এসে হট্টগোল শুরু করে দেয়। সবাই কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়ির মধ্যে চলে আসলো। বাইরে হট্টগোল শুনে আমি রুমের বাইরে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই দেখি নাফিস আমার রুমে চলে আসে, আর ওর পিছু পিছু সবাই আসছে আর বলছে, এই ছেলে কোথায় যাচ্ছ? আমি নাফিজের মুখের দিকে তাকাতেই দেখি চোখ মুখ রাগে লাল হয়ে আছে। নাফিজের এমন ভয়ঙ্করী রূপ আমি আগে কখনো দেখিনি। ভয়ে আমি 2 কদম পিছিয়ে গেলাম আর বললাম, তুমি?
এইটুকু বলে আমি কিছু বলতে যাব তার আগেই নাফিস আমাকে থামিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, তোমার সাহস হয় কী করে নিজের স্বামী সন্তান থাকতেও অন্য কাউকে বিয়ে করতে যেতে? মনে রেখো তুমি এখন আমার স্ত্রী। সো এক্ষুনি তুমি আমার সাথে এখান থেকে যাবে। কিসের স্ত্রী? তোমার সাথে সেই দিনই আমার সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে এসেছি। কিন্তু আমি তো শেষ করি নাই। একটা মিথ্যার জন্য কেন আমি আর আমার ওইটুকু ছেলে সাজা পাবো? মা থাকা সত্ত্বেও আমার ছেলে রোজ কেন তার মায়ের জন্য কান্না করবে? তোমাকে আমার সাথে যেতেই হবে। কোথাও যাব না আমি। তোমার মতো প্রতারকের কাছে আমি কখনো যাব না। তোমাকে তো আমার সাথে যেতেই হবে। আমি যাব না। সত্যি যাবে না? না। তোমার মতামত কে জানতে চেয়েছে? হ্যাঁ, আমার সাথে তো আজ তোমাকে নিয়েই যাব। এই বলে নাফিস আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। সবাই এসে নাফিসের হাত ধরে ফেলে আর বলে, মিশমি আমার হবু স্ত্রী, আজ ওর সাথে আমার বিয়ে। আপনি এখান থেকে চলে যান। ব্যাস, নাফিসের মাথায় রক্ত চেপে যায়। নাফিস আমার হাত ছেড়ে দিয়ে সাইমের শেরওয়ানির কলার চেপে ধরে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর মারামারি লেগে যায়। নাফিস সাইমকে 2-4টা ঘা বসিয়ে দিলে এক পর্যায়ে সাইম ও নাফিসের মুখে একটা ঘুষি মারলে আমি গিয়ে সাইমকে একটা চড় মেরে দিয়ে বলি, আপনার সাহস কী করে হয় ওর গায়ে হাত তোলার? তখন নাফিস সাইমকে ছেড়ে দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে আর ওর বন্ধুদের উদ্দেশ্য বলে, মামা দেখছস, তোদের ভাবি কিন্তু আমার ঠিকই আছে, শুধু একটু অভিমান হয়েছে, এই জন্য যেতে চাইছে না। আমি নাফিজের পেছনে তাকিয়ে দেখলাম আমাদের বিয়ের সময় যেসব বন্ধুরা এসেছিল তারা সহ আরও কয়েকজন এসেছে। এর মধ্যে সাইম কাদের ডেকে নিয়ে আসলো। ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তখন নাফিস সজীব ভাইকে বলে, দোস্ত আসল জিনিসটা বের করে এবার। সজীব ভাই একটা পিস্তল বের করে নাফিজের কাছে ছুড়ে দেয়। নাফিস সেইটা নিয়ে সবার দিকে তাক করে সবাইকে বলে, এখন মিশমিকে নিয়ে যেতে আমাদের দুজনের মাঝে যে আসবে তাকে এখানেই খুন করে রেখে যাব। পিস্তল দেখে কেউ সামনে এগোতে পারল না আর। নাফিস আমার হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল। বাইকের পেছনে আমাকে বসতে বলে আমি বসতে না চাইলে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, এবার তুমি যদি না বসো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো কিন্তু বলে দিলাম। আমি ভয়ে ভয়ে বসে পড়লাম। নাফিস বাইক স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যায়। ওর বন্ধুরা সবাই পিছে পিছে আসে। নাফিস বাইক স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যায়। ওর বন্ধুরা সবাই পিছে পিছে আসে। হঠাৎই আমি লক্ষ্য করলাম নাফিসের কপালের এক পাশ থেকে রক্ত পড়ছে। যেহেতু ও বাইক চালাচ্ছে তাই সামনে থেকে রক্ত বাতাসে উড়ে এসে আমার মুখের উপর পড়ে। আমি মুখে হাত দিয়ে দেখতেই দেখলাম রক্ত। তাই নাফিসের দিকে তাকাতে দেখি এর কপাল থেকে রক্ত ঝরছে। আমার হাতে টিস্যু থাকায় কেন জানি না নিজের অজান্তেই নাফিসের কপালে সেটা চেপে ধরলাম। আমার এমন করায় নাফিস ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আবার সামনে তাকালো। ওর তাকানো দেখে আমি আমার হাত সরিয়ে নিলাম। বাইক এসে একটা দোতলা বাড়ির সামনে থামে। আমি সেই বিয়ে দিনের মতোই বাইক থেকে নেমে বাড়িটা দেখতে লাগলাম। নাফিস নেমে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেই আমি বলি, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? এটা কার বাড়ি? এটা আপনারই শ্বশুর বাড়ি। ভেতরে চলেন, সব বুঝতে পারবেন। আমি আর কোনো কথা বললাম না। নাফিস আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে দিয়ে নাফিস কোথায় চলে যায়। আমি দরজা ধাক্কাতে থাকি। কিছুক্ষণ পর নাফিস এসে দরজা খুলে ভেতরে আসতে লাগলেই পেছন থেকে নাফিসের আম্মু বলে, বৌমা আসছে, কোথায় ও? তখন নাফিস ওর মাকে বলে, আমার ওর সাথে কিছু কথা আছে, আগে আমি কথা বলে নিই, তারপর তোমরা আসো। এই বলে দরজা লাগিয়ে দেয়। নাফিস রুমে ঢুকতেই আমি ওকে গিয়ে কিল ঘুষি মারতে মারতে বলি, শয়তান, ঠকবাজ, প্রতারক। সেদিন আমাকে ঠকিয়ে স্বাদ মেটেনি, আজ আবার আমাকে ভয় দেখিয়ে উঠিয়ে নিয়ে আসছো। নাফিস আমার হাত ধরে ফেলে দেয়ালের সাথে আমাকে চেপে ধরে বলে, আমি কোনো প্রতারণা করিনি, কখনো ঠকাইনি তোমাকে। তুমি শুধু শুধু আরোহীর কথায় আমাকে ভুল বুঝে চলে গেছো। একবারের জন্য সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করনি। যদি করতে তাহলে আজ এতগুলো বছর আমাদের মধ্যে দূরত্ব থাকতো না। কিসের সত্য মিথ্যা? নাফিস তখন আমাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, সেই দিন তুমি আরোহীর মিথ্যা কথায় আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলে। একবার ওর কথার সত্যতা যাচাই না করে আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে রেখে চলে গিয়েছিলে। আমি সেই দিন আমাদের ছেলেকে তোমার থেকে কেড়ে রেখে দিয়েছিলাম কেন জানো? কারণ আমি ভেবেছিলাম তুমি ছেলের টানে আবার ফিরে আসবে। তুমি যখন আসোনি আমি তখনই ভেবে নিয়েছিলাম আমি তোমার সামনে সেদিনই যাব যেদিন আমি সত্যিটা প্রমাণ করতে পারবো। কিন্তু আমি যেদিন সত্যিটা প্রমাণ করে তোমাকে নিতে গেলাম তখন গিয়ে শুনি তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ। আমি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমার পৌঁছতে পৌঁছতে তোমার ফ্লাইট ততক্ষণে আকাশে উড়াল দিয়েছে। তারপর আর কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি নাফিসের কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, কি এমন প্রমাণ আর কিসেরই বা সত্যতা? নাফিস আবার বলতে শুরু করলো, তুমি চলে যাওয়ার পর আমি ঘাড় ধাক্কা দিয়ে আগে আরোহীকে বের করে দিই, ফুপুকে গিয়ে সব খুলে বলি।
ফুপুও নানা মিথ্যা বলতে থাকে। তখন আমি বুঝলাম এখানে কোনো কাজ হবে না। যখন আমি কোনো অন্যায় করি নাই তখন আমার কোনো ভয় নেই। আমি ওর সত্যিটা খুঁজে বের করবই। দিন রাত লেগে পড়লাম ওর সত্যিটা খোঁজার জন্য, যে ও আসলে প্রেগনেন্ট হলো কিভাবে। একদিন গিয়ে আমি ওর ফোনটা কেড়ে নিয়ে আসি। ব্যাস, আমি জেনেও গেলাম আসল কালপিটকে। ওরই এক ক্লাস ফ্রেন্ডের সাথে ও এসব কাজ করে প্রেগনেন্ট হয়ে যায়। যেহেতু ওই ছেলে ওর সেম এজ, সবে এসএসসি দিয়েছে, এই অল্প বয়সে বিয়ে করবে কি করে ওরা? তাই ও বুদ্ধি খাটিয়ে বিষয়টা আমার উপর চাপিয়ে দেয়। কি এতটুকু মেয়ের মাথায় এত বুদ্ধি হলো কি করে? শুধু ওর একার বুদ্ধি না, ওই ছেলেটাই ওকে এই বুদ্ধিটা দিয়েছিল। ওর সব ফ্রেন্ডরাই আমাদের দুজনের রিলেশনের কথা জানতো। আমি যখন এগুলো বের করে ফেলি তখন ওই ছেলের মা বাবাকে জানায়। ওনারা খুব ভালো মানুষ বলে নিজের ছেলের এসব কুকীর্তির কথা জেনে ওইটুকু বয়সী তার ছেলেকে আরোহীর সাথে বিয়ে দিতে রাজি হয়। সে ছেলের সাথেই ওকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন ওরা সংসার করছে। তবে এর মধ্যে না একটা বিশাল টুইস্ট আছে। কিসের টুইস্ট? যে প্রেগনেন্টের নাম করে এত কাহিনী হলো, আসলে সে প্রেগনেন্ট কোনো প্রেগনেন্টই ছিল না। মানে হলো ও প্রেগনেন্টই ছিল না। প্রেগনেন্টের মিথ্যা কথা বলে ও প্রথমে ওই ছেলে মানে বর্তমান স্বামী রিমনকে ফাঁসাতে চেয়েছিল। রিমন তো সত্যিই ভেবেছে আরোহী ওর কারণে প্রেগনেন্ট। ওরা ছোট বিয়ে করা সম্ভব না, তাই রিমন আরোহীকে এই বুদ্ধি দেয় আমার ঘাড়ে এটা চাপিয়ে দিতে। আরোহী সেই জন্য এই মিথ্যা নাটক আমার সাথে করে। তুমি জানো আমার আর আরোহীর রিলেশন কেন ভেঙে গিয়েছিল? আমাদের রিলেশন ভাঙার কারণও কিন্তু আরোহীর এই মিথ্যে কথা বলা। ও কোচিংয়ে যাওয়ার নাম করে ওই রিমনের বাড়িতে গিয়ে ওর সাথে ওইসব কাজে লিপ্ত ছিল। আমার এক বন্ধু ওকে রিমনের সাথে যেতে দেখে আমাকে বলে। ওই সময় আমি ওকে কল দিই। ওর কত বড় সাহস, ও রিমনের সাথে ওইসব করা অবস্থায় আমাকে মিথ্যে বলে যে ও টিউশনি পড়তে গেছে। আমি তখন ওর কোচিংয়েই ছিলাম। আমি ওকে যখন বলি আমি কোচিংয়ে আছি তখন ও কোচিংয়ে আসে। কোথায় ছিল প্রশ্ন করলেও সব স্বীকার করে নিয়েছিল। আমি প্রচণ্ড রেগে যাই। ও বলে কি এটা নাকি নিজের অগোচরে হয়ে গেছে। কত বড় শয়তান বোঝো, আগে থেকেই আমাকে সব সময় ঠকিয়েছে। ও যে প্রেগনেন্ট না সেটা ধরা পড়লো কি করে? আর এ প্রেগনেন্ট হলে একটা নির্দিষ্ট মাসের পর বেবি বাম্প করতে থাকে, সেটা তো আর ওর হয়নি, কারণ ও তো প্রেগনেন্টই না। আর এভাবেই এটা ধরা পড়ে। ও মাই গড, এইটুকু মেয়ের মাথায় এত বুদ্ধি! বুদ্ধি না, বলো কুবুদ্ধি। এসব শুনে আমি খুশিতে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। এতগুলো বছর আমি শুধু শুধু ওরে ভুলেই বুঝে গেলাম। ছুটে গিয়ে নাফিসকে জড়িয়ে ধরলাম। ও পেছনে ঘুরেছিল। আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে কাঁদতে লাগলাম আর বললাম, তুমি কেন তখন আমাকে আনতে যাওনি বলো? আমি 2 দিন ধরে পথের দিকে চেয়েছিলাম তুমি আমাকে নিতে আসবে, কিন্তু তুমি আসোনি। নাফিস পেছন থেকে সামনে ঘুরতে গেলে আমি ওকে থামিয়ে দিয়ে বলি, একদম সামনে ঘুরবে না বলে দিলাম। আমি আবার বলতে লাগলাম, তুমি জানো আমি দিনে দিনে পাগল হয়ে যাচ্ছিলাম। এক সময় আমি পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছিলাম। নাফিস বলে, আমি সব জানি, এবার তো আমাকে সামনে ঘুরতে দাও। নাফিস সামনে ঘুরে 2 হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে 2 গালে হাত দিয়ে বলে, আমি সব জানি, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি সব বুঝতে পারি। তুমি ওই দূরে থাকলেও আমি তোমার সব খবরই রাখতাম। এমন সময় দরজা ধাক্কানোর শব্দ হয়। নাফিস গিয়ে দরজা খুলে দিলে নীর ভেতরে এসে আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে বলে, আম্মু তুমি এসেছো? আমি হাঁটু গেড়ে বসে নীরকে জড়িয়ে ধরে গালে মুখে চুমু দিতে লাগলাম। আমার ছেলেটাকে আমি কত বছর পর আজ কাছে পেয়েছি। নীর তখন আবার বলে, আম্মু তুমি এতদিন কোথায় ছিলে? কেন তুমি আসোনি আমাদের কাছে? জানো বাবা রোজ তোমার ছবি দেখাতো, কিন্তু কখনো তোমাকে আমার কাছে এনে দিত না। আমি এইটুকু ছেলের এত বড় প্রশ্নের উত্তর কি করে দেব? ওকে দেওয়ার মতো কোনো উত্তর আমার জানা নেই। আমিই তো নিষ্ঠুর মা, যে তার ছেলেকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। নাফিস এসেও হাঁটু গেড়ে আমার আর নীরের পাশে বসে নীরকে বলে, আম্মু আসতে না আসতেই বাবা এর নামে কমপ্লেন করছো তাই না? এই যে এখন তোমার বাবাই তো তোমার আম্মুকে এনে দিয়েছে আজ। আমি তখন নাফিসকে বললাম, তুমি শুধু আমাকেই তুলে এনেছো, কিন্তু একটা মূল্যবান জিনিস ফেলে রেখে এসেছো। ও বাড়িতে তুমি ছাড়া আর কি মূল্যবান জিনিস আমার থাকতে পারে? হ্যাঁ, সেটা আমার থেকেও বেশি মূল্যবান জিনিস কি রেখে এসেছি। তখন দরজার কাছে থেকে বলে ওঠে, এই যে তোমার মামনিকে। তাকিয়ে দেখি মিষ্টিকে কোলে আব্বু আম্মু আপু দাঁড়িয়ে আছে। আমি মিষ্টিকে দেখে নাফিসকে বললাম, ওই যে আমাদের মেয়ে। নাফিস অবাক হয়ে বলে, আমাদের মেয়ে? আমি হুঁ বললাম। ও উঠে গিয়ে মিষ্টিকে কোলে নেয়, আদর করতে করতে নীরের কাছে এনে বলে, নীরকে বলে, দেখো তোমার বোন। আব্বু আম্মু ভেতরে এসে নাফিস আর আমাকে বলে, যা হওয়ার হয়ে গেছে, আমরা তোমাদেরকে মেনে নিয়েছি। তখন আমার শ্বশুর শাশুড়িও রুমে আসে। আমাকে দেখে শাশুড়ি মা জড়িয়ে ধরে অভিমানী গলায় বলে, এত বছরেও কি একবারও আমাদের কথা মনে হয়নি তোমার?
আমরা কি এত খারাপ শ্বশুর শাশুড়ি ছিলাম বলো? এই বাড়ি থেকে যাওয়ার আগে আমাদেরকে একটিবারও জানানোর প্রয়োজন মনে করনি? আমি আসলে কি বলবো, ওনাদের না জানিয়ে আমি চলে গিয়েছিলাম। এটা তো আমি অন্যায় করেছিলাম, কিন্তু সেই সময় আমার সব হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল, এত কিছু মাথায় ছিল না। তাই আমি মাথা নিচু করে ওনাদের সামনে দাঁড়িয়ে থাকলাম। শাশুড়ি মা আবার বলতে লাগলেন, আমাদের কোনো মেয়ে নেই, তাই আমরা তো তোমাকে নিজের মেয়ের মতোই আদর করতাম বলো। তাহলে আমরা না থাকা অবস্থায় বাড়িতে এত কিছু হয়ে গেল, মেয়ে হয়ে তো তুমি আমাদের একবার বলে দেখতে পারতে। আমরা কি কিছু করতে পারতাম না বলো? তুমি চলে গেলে, আর আমার এই পাগল ছেলেটা একবারের জন্য বলেনি তুমি চলে গেছো। তোমার নানা শ্বশুরকে সুস্থ করে বাড়ি ফিরে তোমায় না পেয়ে যখন মাহিরকে জিজ্ঞেস করেছিলাম, তখন জানতে পারলাম তুমি চলে গেছো। আমি আর তোমার শ্বশুর তোমাকে আনতে তোমাদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু মায়ের তখন বলল তুমি নাকি দেশেই নেই, ভিন্ন দেশে পাড়ি জমিয়েছ। এই বলে আমার শাশুড়ি মা চোখের পানি মুছলেন। আসলে এই মানুষ দুটো আমাকে অনেক ভালোবাসে। আমি আমার শাশুড়ি মায়ের হাত ধরে বললাম, আম্মা আমাকে ক্ষমা করে দিন, আমি অন্যায় করে ফেলেছি। তুমি ফিরে এসেছো, এতেই আমি খুশি হয়েছি, ক্ষমা চাইতে হবে না। আমি শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলাম। উনিও শাশুড়ি আমার মতো একই কথা বলেন। এরপর শাশুড়ি শ্বশুর মশাই আমার মেয়েকে আদর করছে। দেখলাম এই বাড়িতে আরও 3 জন নতুন সদস্য। শাশুড়ি আম্মা তখন পরিচয় করিয়ে দিলেন নাফিজের বড় ভাই নাইম আর তার স্ত্রী আর এক ছেলে। এই প্রথম আমি নাফিজের বড় ভাইকে দেখলাম। আরোহী ওর ভুল বুঝতে পেরে একদিন এসে আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বেলকনিতে আমি আর নাফিস পাশাপাশি দাঁড়িয়ে আছি। নীর আর মিষ্টি ওর দাদু দাদি নানুদের সাথে অন্য ঘরে খেলা করছে। আমি নাফিসকে বললাম, এত বছর না দেখেও নীর আমাকে চিনল কী করে? নাফিস তখন বলল, তোমার কি মনে হয় আমি আমার ছেলেকে তার মায়ের পরিচয় দিইনি? আমাদের বিয়ের ছবি থেকে শুরু করে তোমাদের গতকালকের ছবি পর্যন্ত সব নীর দেখেছে। তোমার নিজের থেকে নীর হয়তো তোমাকে ভালো করে চেনে, বুঝলে? ইভেন তোমরা যেদিন রেস্টুরেন্টে গিয়েছিলে সেই দিন আমি ইচ্ছে করে নীরকে নিয়ে ওই রেস্টুরেন্টের সামনে আইসক্রিম পার্লারে গিয়েছিলাম। তোমার কি মনে হয় সেদিন শুধু নীরই তোমাকে দেখেছে? আমি নিজে নীরকে তোমায় দেখিয়ে বলেছিলাম, ওই দেখো ওইটা তোমার আম্মু, তারপরও তোমাকে চিনেছে। আমি অবাক হয়ে নাফিজের দিকে তাকালাম। বললাম, তুমি জানলে কি করে আমরা ওখানে যাব? নাফিজ হাসতে হাসতে বলল, তোমার আমেরিকাতে তুমি কখন কি করেছো সব খবর আমার কাছে ছিল, বুঝলে? কবে দেশে ফিরেছ, কবে বিয়ে করবে সব জানতাম। আর জানতাম বলেই তো ঠিক বিয়ের দিন বর আসার সময় গিয়ে উঠিয়ে নিয়ে এসেছি। কিন্তু তুমি জানলে কি করে বলো না প্লিজ? এমন সময় পেছন থেকে বলল, আমি বলেছি সব। আমি পেছনে তাকিয়ে দেখি অবাক। বললাম, তুমি? হ্যাঁ আমি। বড় আপু বলল। আমি যেন বোকা বনে গেলাম। একবার আপুর দিকে তাকাই তো একবার নাফিজের দিকে তাকাই, কি হচ্ছে কিছুই বুঝতেছি না। তখন আপু এসে বলে, তোর বেবি হবার পর হঠাৎ একদিন আমার ফেসবুকে নাফিজের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি ওকে চিনতাম না, তাই অ্যাকসেপ্ট করি নাই। পরে দেখি ও মেসেজ দিয়েছে, যেহেতু তুই শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর কাউকে কিছুই বলছিলি না যে কি এমন হয়েছিল যে তুই চলে আসলি, তাই আমি এগুলো জানার জন্য নাফিজের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আর তখন সব কিছুই নাফিজের থেকে জানতে পারি, আর নাফিজের তখন সব প্রমাণ আমাকে দেয়। বুঝতে পারলাম ওরও কোনো দোষ নেই। তারপর থেকে ওর সাথে আমার রোজই কথা হতো। মাঝে মাঝে ভিডিও কলে তোকে দেখাতাম, কিন্তু তুই বুঝতেই পারতিস না। তুই যে মানসিকভাবে ভেঙে পড়েছিলি সবাই ও জানে। ইভেন ওই তো বলেছিল তোকে ইউনিভার্সিটি ভর্তি করিয়ে দিতে, যাতে পড়াশোনা আর সকলের মধ্যে থেকে তোর ভালো লাগে। তুই জানিস তোর পড়াশোনা প্লাস পিএইচডি করার সব খরচ নাফিস নিজে করেছে? আমি আবার অবাক হলাম। আপুকে বললাম, কি বলছো এগুলো? ঠিকই বলছি। আমি রাজি না হলেও ও আমাকে অনেক অনুরোধ করেছে যাতে ও তোর সব খরচ দিবে। তখন আর কি করব বল? আমার অগোচরে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানলাম না। এবার নাফিস হঠাৎ বলে ওঠে, আচ্ছা আপু, আপনি সব খবর দিতেন কিন্তু কখনো আমার মেয়ের কথা বলেন নাই কেন? তখন আপু বলে, এটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই। আর সবচেয়ে বড় কথা, আমি যদি তোমাকে মিষ্টির কথা বলতাম তাহলে তুমি ওকে দেখতে চাইতে, কথা বলতে চাইতে, তখন মিষ্টি তোমাকে জেনে যেত আর তখন ও ওর আম্মুকে বলে দিত। এতে মিশমির আবার মাথা চাপ পড়তো, ও আবার অসুস্থ হয়ে যেত। এসব ভেবেই আসলে আমি বলি নাই। ঠিকই বলেছেন আপু, কিন্তু আমার মেয়ের কথা এতদিন জানতামই না, এটা শুনেই খারাপ লাগছে। ওকে, তোমরা কথা বলো, আমি আসি। এটা বলে আপু চলে গেল। আমি গিয়ে নাফিজের বুকে কিল ঘুষি মেরে বলি, তোমার সাহস কী করে হয় আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে ভয় দেখানো? তারপর আবার বলে কি আমার মাথার খুলি উড়িয়ে দেবে। এইটুকু বলে নাফিজের কলার ধরে কাছে টেনে নিয়ে বলি, এই গুন্ডা, পিস্তল কোথায় পেয়েছো তুমি? নাফিজ হা হা করে হেসে দিয়ে বলে, ওটা তো নিজের খেলনা পিস্তল। আমি হেসে দিয়ে বলি, কি? এবার নাফিস আমার দু কাঁধে হাত দিয়ে আমার মুখের কাছে এগিয়ে এসে বলে, পিস্তল থেকে খুব
ভয় পেয়েছিলে না? এত ভিতর ডিম তুমি? মোটেও না। আমি এসবে ভয় পাই নাকি? আমি তো আগেই বুঝেছিলাম ওইটা খেলনা। বুঝি ভিতর ডিম একটা। তখন আমি নাফিজের কপালে কাটা জায়গায় হাত বুলিয়ে দিয়ে বললাম, খুব লেগেছিল না এখানে? ওসব একটু একটু তো লাগবেই। হাজার হলেও বউকে তুলে আনতে গিয়েছিলাম, মারপিট করতে গিয়ে তো লাগবে। তুমি একটু অধর ছুঁয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। আমি নাফিজের কাঁধে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে কাটা জায়গাতে আলতো করে চুমু এঁকে দিলাম। এরপর বললাম, তা স্যার, আপনি দিনে দিনে এত হ্যান্ডসাম হয়ে গেছেন কিভাবে? আমি দেশে ছিলাম না আর আপনার মেয়েদেরকে পটাতে সুবিধা হবে? মেয়েরা আপনাকে দেখে ক্রাশ খায়, এই জন্য বুঝি নিজেকে এত হ্যান্ডসাম করেছেন? নাফিস তখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছে সরে গিয়ে হাত দিয়ে কান ধরে জিভা কামড়ে বলে, আস্তাগফিরুল্লাহ। মেয়েদের দেখে আমি চোখ তুলেও তাকাই না। সব মেয়েদেরকে আমি এখন আম্মা মনে করি। আর হ্যান্ডসাম তো থাকতেই হবে। আমার বিলেত ফেরত পিএইচডি করা বইয়ের পাশে আমাকে তো মানাতে হবে, তাই না? যাতে লোকে বলতে না পারে পিএইচডি করা বইয়ের বরটা বইয়ের সাথে মানায় নেই। আমি হাসতে হাসতে প্রকুচকে বলি, কি? নাফিস তখন আবার বলে, হ্যাঁ ঠিকই বলছি। তুমি জানো তোমার ছেলে রাস্তায় বেরোলে আমার সাথে কি করে? আমি যতই ড্রাইভ করি না কেন, সামনে যদি কোনো মেয়ে চলে আসে, তোমার ছেলে এসে আমার চোখ চেপে ধরে, বলে আমাকে ছাড়া তুমি কাউকে দেখবে না। গাড়ি কিনলে কবে? আর এই বাড়ি? এটুকু বলতেই নাফিস বলল, এই তো বছর 3 হতে চললো বাড়ি করেছি। ছেলে বড় হতে থাকলো, ভাবলাম ওকে ভালো জায়গায় পড়াশোনা করাতে হলে গ্রামে থাকলে তো চলবে না। এমন সময় ভাইয়াও বিদেশ থেকে চলে আসলো। দুজন দেখে শুনে শহরে জমি কিনলাম, বাড়ি বানালাম, ভাইয়ার বিয়ে হলো। ব্যাস, তারপর থেকে এখানে আছি আর তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছি। এইটুকু বলে দুজনের মধ্যে একটু নীরবতা কাটলো। তারপর ও আবার বলল, আর গাড়ি তো কিনেছি কিছুদিন হলো। যখন দেখলাম তুমি দেশে আসবে, পরিবার বাড়বে, আমরা 3 জন তো আর এক বাইকে ঘুরতে পারবো না। এখন দেখো আমরা 4 জন। গাড়ি কিনে তো ভালোই হয়েছে। এরপর তো আমাকে একটা বাস কেনা লাগবে। কেন? ফুল ফ্যামিলি একসাথে যাওয়ার জন্য। একটা ফুটবল টিম তো আর কারের মধ্যে আটবে না। একটা বাসই কেনা লাগবে তখন। আমি তখন নাফিসকে বললাম, এত সন্তান জন্ম দিতে দিতে আমি নিজেই কখন মরে যাব, তখন তুমি পুরো টিম নিয়ে একাই ওই বাসে ঘুরো। তখন নাফিস আমার ঠোঁটে হাত দিয়ে বলে, খবরদার এই কথা বলবে না। আমাদের 2টো সন্তানের যথেষ্ট, তবে সন্তান হলো আল্লাহর নিয়ামত। উনি যদি চান আমাদের আরও সন্তান হোক তাহলে হবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, ঘুরে ফিরে ওই একই কথা, তাই না? নাফিস তখন হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে। আর এই সময় নীড আর মিষ্টি চলে আসে। দ্রুত দুজনকে ছেড়ে দিলাম। নাফিস গিয়ে দুজনকে 2 কোলে তুলে নিয়ে আসে আর বলে, এই যে দেখছো, ফুটবল টিম বানানো এত সহজ না। যখন তখন 2 জন চলে আসবে। আমি হাসতে হাসতে নীরকে নাফিসের কোল থেকে নিলাম। নাফিস এক হাত দিয়ে আমার কাঁধের উপর দিয়ে আমাকে জড়িয়ে নিল। আমাদের সুখী পরিবার যেন পূর্ণতা পেল।